আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় বৃত্ত এর আলোচনা করব। পার্ট 2-এ আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো তোমাদের মূল বইয়ের যে উপপাদ্যগুলো আছে, যেমন উপপাদ্য 17, উপপাদ্য 18, উপপাদ্য 19 এবং অনুসিদ্ধান্ত একটা আছে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই চারটা আলোচনা আমি পার্ট 2-তে করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। তো এখানে দেখো, আমি তোমাদের মূল বইয়ের যে উপপাদ্য 17 সেটাতে বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। তাহলে আমি পার্ট 1 যখন করেছি তখন জ্যায়ের সংজ্ঞাতে বলেছিলাম যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগকারী রেখাংশকেই জ্যা বলে। অর্থাৎ এখানে এই চিত্রে MN আমাদের একটা জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু পি। এখন বলতেছে যে কেন্দ্র এবং ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু অর্থাৎ এই যে ও এবং পি, এই সংযোজক রেখাটা এই MN এর ওপরে লম্ব। এটা হলো আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা যদি সমাধানে চলে যাই তাহলে মনে করি MN একটি জ্যা, জ্যায়ের মধ্যবিন্দু পি, বৃত্তর কেন্দ্র হতে পি যোগ করি, সুতরাং ওপি হবে MN এর ওপর লম্ব। অর্থাৎ প্রমাণ করতে হবে যে ওপি লম্ব MN। এটা হলো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণের জন্য আমরা প্রমাণ করব। দেখো, এটা প্রমাণের জন্য দুইটা বেসিক আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে বা প্রয়োগ করতে হবে। সেই দুইটা বেসিকটা কি? যে দুইটা ত্রিভুজ কখন সর্বসম হবে সেটা আমাদের জানতে হবে। দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম তখনই বলতে পারবো যদি ত্রিভুজ দুটির যে কোনো দুটি বাহু এবং একটি কোণ, অথবা একটি বাহু দুটি কোণ যখন সমান হবে তখন ওই ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলতে পারবো। সর্বসম মানে কি? সর্বসম মানে হলো যে ওই ত্রিভুজ দুটার সব কিছুই সমান হবে। আমরা কিন্তু দেখাবো দুইটা বাহু এবং একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু। কিন্তু যখন দুইটা বাহু একটা কোণ সমান হয়ে যাবে দুইটা ত্রিভুজের, তখন বাকি যে বাহু এবং বাকি যে আরও দুইটা কোণ থাকবে এগুলোও কিন্তু অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। আবার দুইটা কোণ এবং একটা বাহু যখন দুইটা ত্রিভুজের সমান পাবো, তখন ওই ত্রিভুজের অপর দুইটা বাহু এবং অপর কোণটাও কিন্তু অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। যখন দুইটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোণ সমান হয় তখন সেই ত্রিভুজগুলোকে আমরা বলি সর্বসম ত্রিভুজ। তাহলে দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যে দুটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু এবং একটি কোণকে আমরা সমান দেখালে বলবো ত্রিভুজ দুটি সর্বসম, এবং ত্রিভুজের দুটি কোণ একটা বাহু সমান দেখাতে পারলেও আমরা বলবো ত্রিভুজ দুটি সর্বসম। আর সর্বসম হওয়ার মানে হলো যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে সবগুলোই সমান হবে এবং তিনটা যে কোণ আছে সেগুলো সমান হবে। এটা আমাদের প্রথম বেসিক ছিল। আর দ্বিতীয় বেসিক আমাদের এখানে এটা প্রমাণের জন্য আমাদের রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ আসলে কি? রৈখিক যুগল কোণ আমরা বলতে বুঝবো যে একটা সরলরেখার উপরে দুইটা কোণ। আমরা জানি একটা সরলরেখার উপরে কিন্তু এক সরল কোণ উৎপন্ন হয়, যেটাকে আমরা 180 ডিগ্রি জানি। এখন রৈখিক যুগল কোণটা কি? ধরো এই বিন্দু থেকে একটা রেখা, অর্থাৎ এই সরলরেখার উপরে এই পাশে একটা কোণ এবং এই পাশে একটা কোণ। এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ অবশ্যই একই সরলরেখার উপর অবস্থিত হবে এবং রৈখিক যুগল কোণ দুটির সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তো যাই হোক, এতটুকু বেসিক থাকলে আমরা এই প্রমাণটা সহজেই করে ফেলতে পারবো। দেখো, তো চলো তাহলে আমরা এখন প্রমাণ করব। তাহলে দেখো, আমরা এখানে দুইটা ত্রিভুজ বিবেচনা করব। একটা হলো OMP এবং আরেকটা হলো ONP। তাহলে আমরা ত্রিভুজ OMP এবং ত্রিভুজ ONP, এই দুইটা ত্রিভুজে আমরা দেখাবো ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে কখন দেখাতে পারবো আমরা এই ত্রিভুজ দুটি সর্বসম? আগেই বলছি যে ত্রিভুজ দুটার যদি একটা কোণ এবং দুইটা বাহু সমান দেখাইতে পারি তাহলে কিন্তু আমরা ত্রিভুজ দুটি সর্বসম বলে দিতে পারবো। তাহলে দেখো, এই ত্রিভুজ OMP এবং ত্রিভুজ ONP, এই দুটো ত্রিভুজের এই দুটা বাহু কিন্তু আমাদের সমান হবে।
কারণ কি এই ও এম আর ও এন সমান, কারণ কি যে এই ও এম আর ও এন একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধটা কাকে বলে, যে বৃত্তের যে কোনো বিন্দু এবং কেন্দ্রের যে সংযোগকারী রেখা, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই বক্ররেখাকে যদি আমরা পরিধি বলি তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই কিন্তু ব্যাসার্ধ। তাহলে ও এমও আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আবার ও এনও কিন্তু আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। একই বৃত্তে কিন্তু ব্যাসার্ধ আলাদা হতে পারে না। এই কারণে এই দুটা, তাহলে কারণ কি এখানে আমরা বলবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আরেকটা বাহু আমরা সমান দেখাতে পারি, সেটা কোনটা? আমরা এই এমপি আর এনপি সমান, কারণ কি বলেই দিছে যে জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এমপি ইকুয়াল এনপি, কারণ পি হলো পি এম এন এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু মানে কি, যে ওই বিন্দুটা ওই রেখাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, অর্থাৎ পি বিন্দুটা এম এন কে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। তাহলে দুটো রেখা কিন্তু আমরা সমান দেখিয়ে ফেলেছি। এখন একটা কোণ আমরা যদি সমান দেখাতে পারি, তাহলে দেখো আমরা এই কোণ আর এই কোণ সমান বলতে পারি। কারণ কি, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান, সেই ত্রিভুজের ওই সমান দুটো বাহু তৃতীয় বাহুর সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণ দুটো কিন্তু পরস্পর সমান। অর্থাৎ ধরো আমরা এটা একটু বাইরে আঁকানোর চেষ্টা করি, যে এটা আমাদের এম এন আর এটা আমাদের ও বিন্দু। তাহলে আমরা তো আগেই দেখছি যে আমাদের এখানে ও এম আর ও এন সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ দুটেই। তাহলে সমান বাহু দুটি তৃতীয় বাহু অর্থাৎ এম এন এর সাথে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এখানে যদি এক্স হয় এটাও কিন্তু এক্স হবে, এটা যদি ওয়াই হয় এটাও কিন্তু ওয়াই হবে। তাহলে আমরা সুতরাং অ্যাঙ্গেল ও এম পি সমান অ্যাঙ্গেল ও এন পি। কারণ কি, ত্রিভুজ ও এম এন সমদ্বিবাহু, সমদ্বিবাহু এবং ও এম ইকুয়াল ও এন, এই কারণে কিন্তু আমাদের এই দুটা কোণ সমান। তাহলে আমরা ত্রিভুজ দুটার দুইটা বাহু এবং একটা কোণ সমান দেখিয়ে ফেলেছি। তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ ও এন পি। এই ত্রিভুজ দুটাকে যখন আমরা সর্বসম দেখিয়ে ফেলেছি, এখন ত্রিভুজের বাকি কোণগুলো কিন্তু এবং বাকি বাহু, এই বাহুটা তো কমন বাহু দুইটা ত্রিভুজের উপরে, দুইটা ত্রিভুজেই আছে। এই ত্রিভুজের মধ্যে বাহু আছে, এই ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু, তাহলে ওটা তো সমান হবেই। তাহলে এই কোণ সমান হবে এবং এই কোণের সমান হবে। তাহলে আমরা এখন লিখতে পারবো কি, যেহেতু সর্বসম, তাহলে আমরা সুতরাং বলতে পারি যে অ্যাঙ্গেল ও পি এম ইকুয়াল অ্যাঙ্গেল ও পি এন, এটা সমান আমরা এখানে রাখলাম। এখন আমরা জানি যে অ্যাঙ্গেল ও পি এম প্লাস অ্যাঙ্গেল ও পি এন ইকুয়াল 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? কারণ একই সরলরেখার উপর আছে, অর্থাৎ রৈখিক যুগল কোণ, যেটা আমি শুরুতেই বলেছিলাম, রৈখিক যুগল কোণ। অর্থাৎ সরলরেখার উপরে, একই সরলরেখার উপরে কিন্তু দুটো কোণ, তাহলে রৈখিক যুগল কোণের কারণে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এখন আমরা একটু আগেই দেখিয়েছি যে ও এম পি এবং ও পি এন সমান, তাহলে বাঁ দিয়ে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও পি এম প্লাস এই ও পি এন না লিখে আমরা কিন্তু ও পি এম লিখতে পারি। তাহলে এটা সমান আমাদের 180 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে একই জিনিস দুইবার আছে, তাহলে আমরা 2 অ্যাঙ্গেল ও পি এম ইকুয়াল আমরা লিখতে পারি কি 100।
তাহলে এখানে 2টা যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে অ্যাঙ্গেল ও পি এম ইকুয়াল 180 ডিভাইডেড 2। এখন সুতরাং অ্যাঙ্গেল ও পি এম ইকুয়াল 90, অর্থাৎ অ্যাঙ্গেল ও পি এম আমরা যদি চিত্রে খেয়াল করি ও পি এম 90, তার মানে এটা 90 ডিগ্রি হওয়া মানেই ওপিটা অবশ্যই এম এর ওপর লম্ব। লম্ব না হলে কখনোই কিন্তু 90 ডিগ্রি কোণ হবে না। তাহলে আমরা বলতে পারবো কি যে সুতরাং বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। তাহলে আমরা বলবো যে সুতরাং বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, যেটা আমরা প্রমাণ করতে হবে যে লিখছিলাম, সুতরাং ওপি লম্ব এম এন, এটাই হলো আমাদের এই উপপাদ্যের প্রমাণ ছিল। তাহলে দেখো এখন আমরা তোমাদের মূল বইয়ের বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী কথাটার মানে হলো যে সমান সমান জ্যা আমরা নিলে দেখব যে সেই সমান সমান জ্যা দুটি অবশ্যই কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ আমরা এখানে যদি চিত্রের দিকে যদি খেয়াল করি, এম এন এবং পি কিউ যদি সমান দুটি জ্যা হয় তাহলে ও থেকে এ পর্যন্ত দূরত্ব এবং ও থেকে বি পর্যন্ত দূরত্ব সমান হবে, অর্থাৎ ও এ সমান ও বি হবে। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রমাণ করতে হবে আসলে মূলত প্রমাণ করতে হবে যে আমাদের ও এ ইকুয়াল ও বি। তাহলে এটা প্রমাণের জন্য আমরা কি করব দেখো, আগে কিন্তু বলছে সমান জ্যা, অর্থাৎ এম এন এবং পি কিউ হলো সমান জ্যা। জ্যা কাকে বলছিলাম আমরা? জ্যা হলো ব্যাস ভিন্ন যে কোনো রেখা যা বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, অর্থাৎ বৃত্তের দুটি বিন্দুকে সংযোগকারী রেখাংশকে আমরা জ্যা বলেছিলাম। এবং এই এম এন এবং পি কিউ কোনোটাই কিন্তু ও দিয়ে যায় নাই, অর্থাৎ কেন্দ্র দিয়ে যায় নাই। কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় তাকে আমরা বলি ব্যাস। তাহলে এই জ্যা দুটি কিন্তু প্রশ্নেই বলে দিছে যে সমান জ্যা হতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করব, এম এন এর ওপর ও এ এবং পি কিউ এর ওপর ও বি লম্ব আঁকি। এখন এই যে লম্ব আঁকলাম, আমরা যখন লম্ব আঁকি আমরা জানি কি লম্ব আঁকলে এই লম্ব বিন্দুটা কিন্তু কি করে, ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। আমরা এর আগের উপপাদ্যতে কিন্তু দেখছিলাম। তাহলে সুতরাং কি হবে যে এম এ ইকুয়াল এন এ এবং পিবি ইকুয়াল কিউবি। কারণটা কি, যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা ছিল হলো আমাদের কারণ। তাহলে আমরা এখানে কিন্তু পিবি সমান আমরা কি লিখতে পারি, হাফ পি কিউ লিখতে পারি। এবং আমরা এম এ ইকুয়াল কিন্তু লিখতে পারি হাফ এম এন, অর্থাৎ এই পিবিটা কিন্তু এই পি কিউ এর অর্ধেক এবং এই এম এটা কিন্তু এম এন এর অর্ধেক। তাহলে এখন আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো এই ত্রিভুজটা নিয়ে কাজ করব এবং এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ দুটোকে যদি আমরা সর্বসম দেখাতে পারি তাহলে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো ও এ ইকুয়াল ও বি। তাহলে চলো দেখি ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ ও বি পি এর ক্ষেত্রে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে
প্রথমে আমরা বলতে পারি যে ও এম ইকুয়াল ওপি। কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে ও এম ও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, অপরদিকে ওপিও কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে উভয় কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমাদের এম এন ইকুয়াল পি কিউ, যেহেতু তাহলে উভয় পক্ষে যদি আমরা হাফ নেই, উভয় পক্ষকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি, তাহলে হাফ দ্বারা গুণ করে তাহলে হাফ দ্বারা যদি এই যে হাফ এম এন এর পরিবর্তে, দেখো এই যে হাফ এম এন এর পরিবর্তে কি লেখা যায়, এম এ লেখা যায়। তাহলে সুতরাং এইটার পরিবর্তে আমরা এম এ লিখতে পারি, আর হাফ পি কিউ এর পরিবর্তে আমরা কিন্তু পিবি লিখতে পারি। তাহলে এই ত্রিভুজের মধ্যে, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই এম এ এবং পিবি এই দুটো কিন্তু সমান। তাহলে দুটো রেখা সমান দেখিয়ে ফেলেছি আমরা। এখন যদি একটা কোণ সমান দেখাতে পারি, এবং আমরা যেহেতু ও এ এবং ও বি লম্ব এঁকেছি, তাহলে সুতরাং ও এ এম ইকুয়াল অ্যাঙ্গেল ও বি পি ইকুয়াল কিন্তু 90 ডিগ্রি। তাহলে দুইটা ত্রিভুজে আমরা দুইটা বাহু এবং একটা কোণকে সমান দেখিয়ে ফেলেছি। তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম, সমান দিয়ে উপরে একটা ঢেউয়ের মতো, এটা সর্বসম প্রতীক, ত্রিভুজ ও বি পি। এখন ত্রিভুজ দুটি সর্বসম হলে তাহলে বাকি বাহুই আছে এইটা আর এইটা, তাহলে এই দুটো সমান হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো ও এ ইকুয়াল ও বি। তাহলে এই যে ও এ যতখানি, ও বিও ততখানি, মানে কি কেন্দ্র থেকে এই এম এন যা যত দূরে অবস্থিত, কেন্দ্র থেকে পি কিউ যাটাও ঠিক ততটুকু দূরত্বে অবস্থিত। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণিত। আমি আবার একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে আমাদের বলছিল উপপাদ্য কি, যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ যত সমান জ্যা না, আমরা যদি আরো জ্যা নিতাম, এই এম এন পি কিউ যতখানি, ধরো এই এম এন যদি 10 সেন্টিমিটার হয়, পি কিউ 10 সেন্টিমিটার, এরকম 10 সেন্টিমিটার যতগুলো জ্যা নেব, সে ততগুলো জ্যাই কিন্তু কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হবে। এই কথাটাই আমাদের বলছে। আমরা অত বেশি জ্যা না নিয়ে দুইটা জ্যা নিয়েছি, এম এন এবং পি কিউ। এই জ্যা নেওয়ার পরে আমি শুধু এখানে মূল কথাটুকু লিখেছি যেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ সমদূরে অবস্থিত। এটা আমরা কিভাবে বুঝবো, যে ও থেকে এই জ্যা দূরত্ব যতখানি, ও থেকে ওই জ্যা মানে পি কিউ জ্যার দূরত্বও কিন্তু ততখানি হবে। এই জন্য আমরা লিখেছি যে প্রমাণ করতে হবে যে ও এ ইকুয়াল ও বি। তাহলে প্রমাণে যে আমরা কি করছি, প্রথমেই আমরা লম্ব এঁকেছি এম এন এর ওপর এবং পি কিউ এর ওপরে দুটো লম্ব এঁকেছি। এম এন এর ওপর ও এ লম্ব এঁকেছি এবং পি কিউ এর ওপরে ও বি লম্ব এঁকেছি। এই লম্ব আঁকার পরে যেহেতু লম্ব এঁকেছি, এই লম্ব কিন্তু এখানে 90 ডিগ্রি কোণ কিন্তু অটো সৃষ্টি হয়ে গেছে। তাহলে এই 90 ডিগ্রি কোণ আমরা জানি যে কোনো কেন্দ্র থেকে যে কোনো জ্যার ওপরে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হলো এ বিন্দুটা এম এন কে সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে, অর্থাৎ এ এম বা এম এ যতখানি, এই এন এও কিন্তু ততখানি। অনুরূপভাবে এই বি বিন্দুটা কিন্তু পি কিউ কে সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে, অর্থাৎ পি বি যতখানি, কিউ বিও কিন্তু ততখানি। এই কথাগুলোই কিন্তু এখানে আমরা দেখিয়েছি। এবং যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এই এম এর পরিবর্তে আমরা হাফ এম এন লিখতে পারি, আবার পিবির পরিবর্তে আমরা কিন্তু হাফ পি কিউ লিখতে পারি, যেটা আমরা এখানে লিখেছি। তারপরে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখিয়েছি। কিভাবে দেখিয়েছি, প্রথমে আমরা এই ত্রিভুজের ও এম এবং ওপি দুইটা সমান দেখিয়েছি, কারণ দুইটাই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও থেকে পরিধি, এম ও পরিধি পর্যন্ত দূরত্ব, ও থেকে পি ও পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই একই বৃত্তে ব্যাসার্ধ কিন্তু আলাদা আলাদা হতে পারে না। সেই যুক্তিতে ও এম এবং ওপি কিন্তু আমাদের সমান। তারপরে আমরা এই যে আগেই আমরা সমান দুটি জ্যা কিন্তু নিয়েছিলাম, এম এন আর পি কিউ যেহেতু সমান, আর
এইটাকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে এই হাফের পরিবর্তে হাফ এম এন এর পরিবর্তে আমরা এম এ লিখতে পারি, আর হাফ পি কিউ এর পরিবর্তে আমরা পিবি লিখতে পারি, যা আমরা এইখানে এই যে লিখেছি। তাহলে এই ত্রিভুজের মধ্যে কি আমার এম এ একটা বাহু, আবার পিবি একটা বাহু, তাহলে এই দুটো বাহু সমান দেখিয়েছি। আগে আমরা এটা সমান দেখিয়েছিলাম, এই ও এম এবং ও বি সমান দেখিয়েছিলাম, এখন আমরা এম এ আর এম বি সমান দেখালাম। তাহলে আর একটা কোণ, যেহেতু লম্ব এঁকেছি আমরা, ও এ লম্ব এঁকেছি এম এন এর ওপর, আবার ও বি পি কিউ এর উপর লম্ব এঁকেছি, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি, তাহলে সেই 90 ডিগ্রি দেখিয়েছি। তাহলে একটা ত্রিভুজের যখন দুইটা বাহু এবং একটা কোণ সমান পেয়ে যাই, তখন আমরা সিদ্ধান্ত নেই যে ত্রিভুজ দুটো সর্বসম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা বলে দিলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটা সর্বসম, এবং সর্বসম যদি হয় তাহলে বাকি বাহুটাও অবশ্যই সমান হবে। তাহলে আমরা তো এই বাহু এবং এই বাহু দেখিয়েছি, তাহলে এই ত্রিভুজের বাকি বাহুই আছে ও এ এবং ও বি, তাহলে ও বাহু দুটাও সমান হবে ও এ এবং ও বি, যা আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে ফেলছি। তো দেখো, এখন তোমাদের মূল বইয়ে যে 19 নম্বর উপপাদ্যটা আছে, সেই 19 নম্বর উপপাদ্যটা আমরা সমাধান করব। 19 নম্বর উপপাদ্যতে কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। অর্থাৎ এখন বলতেছে, আমরা সে আগের চিত্রটাই রেখেছি বৃত্ত থেকে সমদূরবর্তী, কিন্তু এখন বলতেছে যে এই যে ও এ এবং ও বি যদি সমান হয় তাহলে এই এম এন এবং পি কিউ সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এম এন ইকুয়াল পি কিউ, অর্থাৎ এই জ্যা দুটি সমান, এটা আমাদের দেখাতে হবে যদি কেন্দ্র থেকে জ্যা দুটি সমান দূরে অবস্থান করে। অর্থাৎ ও এবং ও বি যদি হয় তাহলে অবশ্যই এম এন এবং পি কিউ হবে। তাহলে চলো দেখি আমরা প্রমাণ করি, প্রমাণ করা যায় কি না। তাহলে প্রমাণে এখানে আমরা কি প্রমাণ করব? তাহলে এখানে বলে দিছে, এখানে কিন্তু বলেই দিছে যে ও এ সমান ও বি হবে, এবং যেহেতু এই ও এ লম্ব কিন্তু এম এন এবং ও বি লম্ব হবে পি কিউ, তাহলে যদি লম্ব হয় তাহলে কিন্তু অবশ্যই এম এ ইকুয়াল এন এ হবে, এবং পিবি ইকুয়াল কিন্তু কিউ বি হবে। তাহলে এই এম এন ইকুয়াল এন এ, তার মানে হলো যে এম এ ইকুয়াল লিখতে পারবো আমরা হাফ এম এন, এবং পিবি সমান লিখতে পারবো কিন্তু আমরা হাফ পি কিউ। এখন দেখো, এই দুটা ত্রিভুজ নিয়ে আমরা আগের মতোই কাজ করব। এই দুটা ত্রিভুজকে আমরা সর্বসম দেখাই, যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি পি এর ক্ষেত্রে আমাদের ও এ এবং ও বি সমান, এটা প্রশ্নানুসারে, প্রশ্নেই বলে দিছে সমান দূরে যদি হয়, তাহলে এটা প্রশ্নানুসারেই সমান বলে দেয়া আছে। এখন ও এম ইকুয়াল ও পি হবে, কারণ কি? একই বৃত্তের ব্যাসার্ধ ও থেকে পরিধি পর্যন্ত, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা কোণ যেহেতু লম্ব, তাহলে আমাদের এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা বলবো যে এবং কোণ ও এ এম ইকুয়াল কোণ ও বি পি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখন বলতে পারবো, সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি পি। তাহলে এই ত্রিভুজ দুটো যে সর্বসম হলো, তাহলে এখন আমরা বাকি যে বাহু আছে, যে ত্রিভুজের বাকি বাহু হলো এম এ ইকুয়াল পিবি। তাহলে এই এম এর পরিবর্তে কিন্তু আমরা হাফ এম এন লিখতে পারি, এবং পিবির পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি হাফ পি কিউ।
তাহলে উভয় পক্ষ থেকে যদি হাফ বাদ হয়ে যায় তাহলে এম এন ইকুয়াল কিন্তু পি কিউ, অর্থাৎ এম এন আমাদের একটা যা ছিল, পি কিউ আমাদের অপর একটা যা ছিল। তাহলে এম এন এবং পি কিউ যা দুটা যে সমান দেখিয়েছি, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি আবার একটু বলছি, দেখো এখানে কি বলছিল, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, অর্থাৎ ও থেকে এম এন যতখানি দূরে, ও থেকে পি কিউ ততখানি দূরে হলে আমাদের দেখাইতে হবে এম এন যতখানি, পি কিউ ততখানি। তো এই প্রমাণের জন্য আমরা প্রথমে কি করেছি, আমরা জানি যে প্রশ্নানুসারে ও এ এবং ও বি সমান, এটা বলে দিছে সমান দূরত্বে অবস্থিত হতে হবে যা দুটাকে। এখন সেটা আমরা দেখিয়েছি এখানে। দেখানোর পর এই ও এ এবং ও বি কিন্তু এম এন এবং পি কিউ এর ওপরে লম্বভাবে আছে, সেটা আমরা এখানে বলে দিছি। বলে দেওয়ার পরে যখন লম্ব হয়েছে তখন কিন্তু আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে ও এ এম এন কে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ এম এ সমান এন এ, সেটা আমরা লিখছি। এবং ও বি পি কিউকে কিন্তু সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ পি বি সমান কিউ বি, যেটা আমরা এখানে দেখিয়েছি। এখন তাহলে এম এ কিন্তু এম এন এর অর্ধেক, এই জন্য আমরা এম এ ইকুয়াল হাফ এম এন লিখিয়েছি। আবার এই পি বি কিন্তু পি কিউ এর অর্ধেক, এই জন্য পি বি ইকুয়াল হাফ পি কিউ দেখিয়েছি আমরা। তাহলে এখন ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কম্পেয়ার করেছি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ লিখেছি। এখন ত্রিভুজের ক্ষেত্রে কোন অক্ষর আগে লিখতে হবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, তুমি যে কোনো এই তিনটা অক্ষরের যে কোনো একটা তুমি আগে লিখতে পারো তোমার ইচ্ছা মতো। তুমি এম এ ও লিখতে পারো, এ ও এম লিখতে পারো, তোমার ইচ্ছে মতো তিনটা অক্ষর যে কোনো জায়গায় লেখা যাবে। কিন্তু কোণের ক্ষেত্রে যে কোণটা নির্দেশ করব সেই অক্ষর, সেই কোণে যে অক্ষরটা থাকবে সেটা অবশ্যই মাঝখানে অক্ষর রাখতে হবে। তো যে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেরকম নিয়ম নাই, তুমি তিনটা অক্ষর তোমার ইচ্ছা মতো দিয়ে দিলেই হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি ও এ এবং ও বি সমান, কারণ একই দূরত্বে অবস্থিত হতে হবে, সেই ক্ষেত্রে এইটা। আবার ও এম এবং ও পি সমান, কারণ কি একই বৃত্তের ও এমও ব্যাসার্ধ, ও পিও কিন্তু এই একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো সমান হবে। তাহলে একটা কোণ যেহেতু ও এ এবং ও বি যথাক্রমে এম এন এবং পি কিউ এর উপর লম্ব, তাহলে এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি, সেটা দেখিয়েছি। তাহলে একটা ত্রিভুজের যখন দুটো বাহু সমান এবং একটা কোণ সমান পেয়ে যায় তখন ত্রিভুজ দুটো সর্বসম হয়। তাহলে আমরা এই ত্রিভুজ দুটাকে বললাম সর্বসম। তাহলে সর্বসম হলে কি ত্রিভুজের অন্যান্য, ধরো একটা কোণ দেখিয়েছি, তাহলে আরো যে দুটো বাকি কোণ আছে সে কোণ দুটো পরস্পর সমান হবে। আবার আর একটা বাহু যে বাকি রয়ে গেছে সেটাও সমান হবে। এখানে যেহেতু আমরা বাহুকে প্রমাণের জন্য আমাদের বাহুটা দরকার, এই জন্য আর আমরা কোণকে লিখি নেই, আমরা অপর যে বাহুটা বাকি ছিল ত্রিভুজের এম এ আর পিবি সেটা সমান দেখিয়েছি। আর এম এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি, হাফ এম এন, তাহলে এম এর পরিবর্তে হাফ এম এন লিখছি, এবং পিবির পরিবর্তে হাফ পি কিউ লেখা যায় এই যে এখানে, সেই হাফ পি কিউ লিখেছি। উভয় পক্ষ থেকে হাফ বাদ হয়ে গেছে, তাহলে এম এন সমান পি কিউ। তাহলে এম এন একটা যা ছিল, পি কিউ অপর একটা যা ছিল, তাহলে সমান দেখিয়েছি, মানে আমরা আমাদের প্রবলেমটা সমাধান পেয়ে গেছি। তাহলে এখন আমরা দেখব বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, কিভাবে দেখাবো দেখো। এটা প্রমাণ করার জন্য আমরা বৃত্তের ব্যাস কাকে বলছিলাম, আমরা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং বৃত্তের দুই প্রান্তকে যুক্ত করবে, এরকম রেখাংশকে আমরা ব্যাস বলেছিলাম। তাহলে এ বি, দেখো বৃত্তের কেন্দ্র ও দিয়ে গিয়েছে এবং বৃত্তের এই যে এক প্রান্ত এবং ওই যে বি অপর প্রান্ত, এই দুটো প্রান্তকে একত্রিত বা যুক্ত করেছে, তাহলে এই রেখাংশ অবশ্যই ব্যাস। আর ব্যাস ভিন্ন যে কোনো রেখাকে আমরা যা বলে থাকি। তাহলে সিডি একটা যা, এ বি ওটাও কিন্তু যা ছিল, কিন্তু কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে তার নাম হয়ে গেছে ব্যাস। আর সিডি এটা একটা যা, তাহলে আমাদের দেখাইতে হবে এই সিডির চাইতে এ বিটাই বড়, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি। তাহলে এটা প্রমাণের জন্য আমরা কি করব দেখো, এটা প্রমাণের জন্য আমরা সর্বপ্রথম এই ও সি কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আবার ও ডিও কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আবার ও এ কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। আবার ও বিও কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব
অর্থাৎ ব্যাসার্ধ, অর্থাৎ এই যে ওসি, ওডি, ওএ, ওবি সবগুলোই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ কি অসমান হতে পারে না, অর্থাৎ সবগুলোই সমান। আমরা লিখতে পারবো কি যে ওসি সমান ওডি সমান ওএ সমান ওবি। কারণ কি? কারণ সবাই একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, ওসিডি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রে আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা এই দুইটা বাহুকে যোগ করব, তাহলে এই দুই বাহুর যোগফল কি হবে? সিডি অপেক্ষা বড় হবে। এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা একটা বেসিক জ্যামিতির, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে যোগ করলে সেই দুই বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। তাহলে আমরা জানি এখানে ক্ষেত্রে লিখবো, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ আমরা এই যে ওসি যোগ ওডি, এই ওসি এবং ওডি কার চাইতে বড় হবে? এই দুইটা বাহু যোগ করলে অবশ্যই তৃতীয় বাহু সিডি চাইতে বড় হবে। এখন দেখো এই ওসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওসির পরিবর্তে কিন্তু আমরা এই যে ও এ কে লিখতে পারি। আবার ওডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওবি কিন্তু লিখতে পারি, ওডি। তাহলে এই যে ও এ এবং ওবি আমরা যদি যোগ করে দেই, তাহলে কিন্তু ও এ আর ওবি কে যদি আলাদা করে না লিখি, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো এবি। এটুকুর পরিবর্তে কিন্তু এবি লেখা যাবে। তাহলে গ্রেটার দেন সিডি। তাহলে এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, যে প্রমাণ করতে হবে এবি গ্রেটার দেন সিডি। তাহলে আমরা প্রমাণ করে ফেলছি, তাহলে প্রমাণিত। তাহলে দেখো এখন আমরা কি বলছি, আমি আবার একটু বলছি, যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। ব্যাস কি? বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং বৃত্তের দুই প্রান্তকে যুক্ত করবে, এরকম রেখাংশ হলো ব্যাস, যা এবি মেনে চলেছে, কেন্দ্র দিয়ে গেছে এবং বৃত্তের দুই প্রান্তকে সংযোগ করেছে। তাহলে এবি একটা ব্যাস। এবং সিডি কিন্তু যেহেতু কেন্দ্র দিয়ে না গেলে, কেন্দ্র ছাড়া যে রেখাগুলো বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, সেই রেখাগুলোকে বলি আমরা জ্যা। তাহলে সিডি একটা জ্যা। তারপরে আমরা কি করছি? এই দুইটা জ্যা নেওয়ার পরে ওসি এবং ওডি যোগ করছি। যোগ করার পরে আমরা দেখলাম কি, যে এখানে ওসি যতখানি, ওডিও ততখানি, ও এও ততখানি, ও বিও ততখানি। কারণ কি ছিল? যে সবাই একই বৃত্তের ব্যাসার্ধ ছিল। আমরা ব্যাসার্ধ সংজ্ঞা কি জানতাম? যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও থেকে সিউ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, ওর থেকে ডিও কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, ওর থেকে এও কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, ওর থেকে বিও কিন্তু কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে একই বৃত্তে কিন্তু আলাদা আলাদা ব্যাসার্ধ হতে পারে না। অর্থাৎ এই চারটা জিনিস ওসি, ওডি, ও এ, ও বি সমান হবে, যা আমি এই লাইনে দেখিয়েছি। তারপরে এই ত্রিভুজটা নিছি। এই ত্রিভুজটা নেওয়ার পরে কি করছি আমরা? আরেকটা বেসিক আমাদের জ্যামিতির, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুকে যোগ করলে সেই যোগফলটা অবশ্যই তৃতীয় বাহুর চাইতে বড় হবে। তো সেই বেসিক আমরা এই দুইটা বাহুকে যোগ করছি। তাহলে এই দুইটা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় যে বাহু সিডি তার চাইতে বড় হবে, এই জন্য গ্রেটার দেন দিয়ে দেখিয়েছি আমরা। তারপরে ওসির পরিবর্তে আমরা জানি যে এই চারটেই সমান, তাহলে ওসি না লিখে আমি ও এ লিখতে পারি, তাহলে ওসির পরিবর্তে ও এ লিখেছি। আবার ওডি না লিখলে কিন্তু আমরা ওবি লিখতে পারি, তাহলে ওবি লিখছি। এখন চিত্রের দিকে তাকায় দেখলাম যে ও এ এবং ওবি একটা সরলরেখা হয়ে আছে। তাহলে এই ও এ এবং ওবি আলাদা আলাদা করে না লিখে আমরা এ ও আর ও বির পরিবর্তে আমরা একবারে কিন্তু এবি লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে এবি লিখছি, আর গ্রেটার দেন যেটা ছিল সেটা কিন্তু রয়ে গেছে। তাহলে এবি গ্রেটার দেন সিডি আমরা পেয়ে গেলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে।
এই ভিডিওটি পার্ট 2 হিসেবে তোমাদের কাছে যাবে। এর আগে পার্ট 1 আমি করেছি। পার্ট 1-এ আমি বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে কথা বলেছি, বৃত্তের যে মৌলিক ধারণাগুলো ছিল, কিছু সংজ্ঞা ছিল, সেইগুলো আলোচনা করেছি। যারা পার্ট 1টি দেখো নাই তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এরপরে যে ভিডিওটি আমি করব সেই ভিডিওটা বৃত্ত রিলেটেডই, তোমাদের আরও যে সমস্যাগুলো আছে বৃত্তের, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।